দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেসিডেন্ট বাই রিস্টো ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় কিডনি রোগ ও প্রতিকার। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আমাদের বিভিন্ন জীবনযাত্রার কারণে বা বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে কিডনি রোগ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। একটা সময় ছিল যে অনেক কিডনি রোগে আক্রান্ত মানুষ থাকলেও সুচিকিৎসা পেত না। এখন সুচিকিৎসা পাওয়ার ফলে, বিশেষজ্ঞ তৈরির ফলে এবং আমাদের রোগ নির্ণয়ের বিভিন্ন যে উপকরণ সেগুলোর আমরা বলবো অল্পতার যেটা ছিল সেটা কেটে যাওয়ার ফলে এখন অনেক বেশি শনাক্ত হচ্ছে এবং সেই সাথে কিডনি রোগের সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। কিডনি রোগ কেন হয়, এর লক্ষণ কি, সকল বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। আপনাকে স্বাগত আমাদের। আপনাকে ধন্যবাদ। আসলে প্রথমে আমরা জানতে চাইছি, মোটা দাগে আমরা মনে করি দর্শকরাও জানতে চাইছি যে আসলে কিডনির কি কি ধরনের রোগ কমনলি আমাদের বাংলাদেশে। প্রথমে আমি বলি, কিডনি রোগগুলিকে আমরা দুই ভাগে ভাগ করি। তাৎক্ষণিক কিডনি অকেজোর রোগ একটা, আরেকটা ধীর গতিতে অকেজো। এছাড়াও আর কিছু রোগ আছে, সেগুলি আমরা আলোচনা করব। ধীর গতিতে যে রোগী অকেজোর কিডনি, সেগুলির ভিতরে প্রথম কারণটা হলো ডায়াবেটিস, দ্বিতীয় কারণ উচ্চ রক্তচাপ, তৃতীয় কারণ হলো নেফ্রাইটিস অর্থাৎ গ্লোবাল নেফ্রাইটিস, অর্থাৎ কিডনির ছাঁকনির একটা প্রদাহ। সেই প্রদাহতে প্রোটিন বের হয়ে যাবে, ব্লাডে অ্যালবুমিন কমে যাবে এবং শরীরে পানি আসবে। চতুর্থ যে কাগজ, সেটা হলো অবস্ট্রাকটিভ নিউরোপ্যাথি, অর্থাৎ দুই দিকে পাথর অথবা রাস্তা শুরু হয়ে যাওয়া, জন্মগতভাবে হতে পারে যে কিডনির পরে যে মূত্রনালী সেটা শুরু, অথবা ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড সেটাতে হতে পারে। পঞ্চম যে কারণ, সেটা হলো জন্মগত আরও কিছু রোগ আছে, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ সেটা। এছাড়াও কিছু কিছু আরও কিডনির মেমব্রেনের যে ক্যাপিলারি মেমব্রেন, সেটারও জন্মগত। এছাড়া আরও কিছু রোগ আছে যেটা 100 রোগীর ভিতরে 90% রোগী আমরা জানতে পারি, 5 to 10% আমরা ইডিওপ্যাথিক বলে, আমরা কোনো কারণ আননোন ইটিওলজি। এছাড়াও যেটা করি আমরা, যে আমরা কিছু কিছু না জেনে কিছু বেদনানাশক ওষুধ যখন আমাদের শরীরে যখন একটা কম্প্রোমাইজড কিডনি ফাংশন থাকে, হার্টের রোগ থাকে, লিভারের রোগ থাকে, তখন আমরা এই ওষুধগুলি দিয়ে আমরা কিডনি রোগটা বাড়িয়ে দিই। তাছাড়াও যেটা দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় অ্যান্টিবায়োটিক্স যদি মাত্রা বেশি হয় বা ডোজ, হাইপার সেনসিটিভেশন অল্প ডোজে হতে পারে, বেশি ডোজেও হতে পারে, এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হলো যে হঠাৎ করে কিডনি অকেজো হয়। সেটা কি? সেটা ধরেন আপনার আগে যেটা ছিল যে আপনি জানেন গ্যাস্ট্রাইটিস, যে বমি হচ্ছে, পায়খানার সাথে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট হয়ে যাচ্ছে, বা প্রেশার কমে যাচ্ছে, অ্যাকুট কিডনি ইনজুরি বা অ্যাকুট রেনাল ফেলিওর। সেটার মেইন কারণ ছিল আগে গ্যাস্ট্রাইটিস। এখন কিন্তু সেটা এত মানুষ সচেতন, সেটা আমাদের এত প্রবলেম না। আমাদের যেটা এখন প্রবলেম হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, দিস ওয়ান। এবং হসপিটালে আমরা যখন চিকিৎসা করি, যখন আইসিইউতে মাল্টিপল অর্গান ড্যামেজ থাকে, ড্রাগস, এবং 40% অফ দিস অ্যাকুট কিডনি ইনজুরি ইজ ডিউ টু ড্রাগস। কারণ মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট এবং মাল্টিপল অ্যান্টিবায়োটিক্স ইউজ করা হচ্ছে, মাল্টিপল ড্রাগস, কম্বিনেশন অফ ড্রাগস, এবং সেতে আপনার হচ্ছে। এছাড়া আরও কিছু আছে, যেটা হলো আমি একটু আগে বললাম ড্রাগস, সেটাতেও করতে পারে, অথবা আরেকটা হলো সেপ্টিসিমে ইনফেকশন, সেটা তো হতে পারে সিভিয়ার ইনফেকশন। গাইনোকোলজিক্যাল কতগুলি প্রবলেম আছে, যেমন পোস্টপার্টাম হেমোরেজ, অথবা সেপটিক অ্যাবর্শন, অথবা ডেলিভারির পরে যদি ব্লিডিং বেশি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ব্লাড প্রেশার কমে যেতে। এটা তো দুইটা গ্রুপ গেল। এরপরে যেটা কমন প্রবলেম আমাদের কাছে আসে, সেটা প্রস্রাবের প্রদাহ, ইউরিটাক ইনফেকশন, সেটা একটা গ্রুপ অফ ড্রাগস। এছাড়াও অনেক সময় হয়তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কিডনিটা একটা ইনজুরি হলো, বা রাস্তা কোনো ইনজুরি কিডনির জন্য, সেরকম কিডনির রোগ অনেকে আমাদের কাছে এসে থাকেন। আচ্ছা, এই যে কিডনি রোগগুলো, এগুলোকে বংশগত হওয়ার বিষয় রয়েছে? হ্যাঁ, অফকোর্স। পার্টিকুলারলি যে ডায়াবেটিস, এটা জেনেটিক্যালি প্রিডিটারমিন, এবং এটা হলো এনভায়রনমেন্ট ফ্যাক্টর। এটা আপনার জেনেটিক ব্যাকআপ কেমন, সেটার উপরে যদি আপনি এনভায়রনমেন্টাল, সেই ক্ষেত্রে কিন্তু অলমোস্ট অল রোগী কিন্তু জেনেটিক
একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমরা ধরতে পারি না পারি, সেটা ডেফিনেটলি জেনেটিক। এবং জন্মগত যে রোগ আছে যেমন পলিসিস্টিক কিডনি, অ্যালপোর্স ডিজিজ, মেমব্রেন যেটা লিক করে আরবিসি যায়, এবং অনেক রোগী আজকাল গ্লোমেরুলার সেটা বংশগত, টান এসএলই, লুপাস নেফ্রাইটিস সব কিছু কিন্তু বংশগত। ইভেন রেনাল স্টোন ডিজিজ, আমি বলে গেছি যে রেনাল স্টোন ডিজিজ বলা কিডনি কমন, এবং সেটাও দেখা গেছে জেনেটিক, বাবার আছে ছেলের হচ্ছে, জেনেটিক, তারপর এনভায়রনমেন্ট ফ্যাক্টর, দেন মেটাবলিক ফ্যাক্টরস, অফকোর্স মেটাবলিক প্রিডমিনেন্ট। সো অল দিস হ্যাভ জেনেটিক প্রিডিসপোজিশন অ্যান্ড অল কিডনি রোগস। আচ্ছা, আপনি তো মোটামুটি কিছুটা আলাপ করেছেন আসলে কিডনি রোগের লক্ষণগুলো বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু মোটা দাগে আসলে কি কি কারণ বা লক্ষণগুলো দেখলে যে কোনো মানুষ মনে করতে পারে? কারণ অনেকেরই মনে হতে পারে যে না, এই অনুষ্ঠান যারা দেখছেন বা তারা মনে হতে পারে যে না, এই বিষয়গুলি স্যার একটু যেহেতু একটু বিস্তারিত, এই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করবো। আমরা আলাপ করছিলাম স্যার যে এই যে আপনি তো মোটামুটি কিছু কিছু আলাপ করেছিলেন যে কি বিভিন্ন কারণে হলে বিভিন্ন লক্ষণ হতে পারে, কিন্তু মোটা দাগে সাধারণভাবে মানুষ কি কি লক্ষণ দেখে বুঝতে হবে যে না, পুরোপুরি তো বোঝা সম্ভব না, কিন্তু কি কি লক্ষণ দেখলে আপনাদের মধ্যে বিশেষজ্ঞের শরণাপন্ন হবে? আমি প্রথমে একটা বলে নেই যে আমরা এই যে সিকেডি যেটা বলি, ক্রনিক কিডনি ধীর গতিতে, এটারে আমরা অনেক সময় সাইলেন্ট কিলার বলি। আপনার 90% কিডনি ড্যামেজ কিন্তু আপনার কোনো উপসর্গ পাচ্ছেন না। এটার ভুল কারণটা হলো দেয়ার ইজ সাম কজ রোগের, কিন্তু আমরা ওইটা ইগনোর করি। ধরেন আপনার ব্লাড প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে, আপনার কিডনির ভিতরে পাথর আছে আনডিটেক্টেড অবস্থায়, হঠাৎ করে ল্যান্ড করলো তার ব্লাড প্রেশার বেশি, পেশাব ক্রিয়েটিন বেশি, তখন আসলো, এটা বলে সাইলেন্ট ক্লিয়ার। 70-80% কিডনি ড্যামেজ উপসর্গ নাও থাকতে পারে, তবে যদি থাকে সেই উপসর্গগুলি কি, সেগুলি হলো যে আপনার খাওয়ার রুচি নাই, বমি বমি লাগে, দুর্বলতা লাগে, রক্তশূন্যতা, ফ্যাকাশ হয়ে যাচ্ছে, রক্তশূন্যতা আছে। হ্যাঁ, এরপরে যেটা হলো যদি যেমন নেফ্রাইটিস, মুখে পানি, পায়ে পানি, তখন কিন্তু ডাক্তারের কাছে যাবে। অথবা পেশাবের, যদি পেশাবের সাথে রক্ত যায়, যেমন স্টোন ডিজিজ, হ্যাঁ অনেক স্টোন ডিজিজ সাইলেন্ট থাকে, যেমন অক্সালেট স্টোন, অনেক এত বড় ডিমের সাইজের একটা স্টোন হয়ে গেল কিডনিতে, মূত্রথলিতে হতে পারে, মূত্রনালীতে, তখন উপসর্গ থাকলে, ব্যথা থাকলে, হেমাচুরিয়া থাকলে ডাক্তার নাও থাকতে পারে, সেই জন্য উপসর্গ। এরপরে যেটা হলো, যেটা কমন মানুষ আমাদের কাছে আসে, পেশাবের প্রদাহ, পার্টিকুলার যে মহিলা পেশাবে জ্বালাপড়া করছে, পেশাবের সাথে রক্ত যাচ্ছে, দুর্গন্ধ পেশাব হচ্ছে, অথবা পেশাব আটকে যাচ্ছে, শরীরে পানি আসতেছে, এই ক্ষেত্রে কিন্তু তারা ডাক্তার কাছে ইমিডিয়েটলি যায়, কিন্তু অনেক সময় উপসর্গ নাও থাকতে পারে। তবে যেটা আমি বলবো যে আপনার যে 5টা রোগ বললাম, প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, তারপরে নেফ্রাইটিস আছে, নেফ্রাইটিস থাকলে মুখে পায়ে পানি আসবে, অনেক সময় সাবক্লিনিক্যাল থাকে, ধরা যায় না, সেই ক্ষেত্রে অসুবিধা। আপনার পাথর আছে কিনা, এগুলি তো আপনি জানতে পারেন। আপনার কিডনিতে প্রোটিন লিক করতেছে কিনা, সেটা কিন্তু আপনি ইউরিন টেস্ট করলে পারেন। কাজেই আপনার হিস্ট্রি আছে কি, ফ্যামিলি হিস্ট্রি, আর এই উপসর্গ থাকলে আপনি একটু চেক করেন। আমরা সেই জন্য বলি আপনার কিডনির রোগ আছে কিনা আপনি এই প্রসঙ্গে স্যার যেটা প্রসঙ্গটা উঠালেন, আসলে কখন বা কত বছর বয়স থেকে বা কি কি থাকলে আমাদের রুটিনলি, যে কারো কোনো লক্ষণ নাই কিন্তু আমাদের টেস্ট করানো উচিত? না, এটা তো একটা রুটিন চেক আপ বলে না, আমি কিডনি চেক আপ করি, সেটা হলো যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে যে কিডনি রোগে, তাহলে আমার মনে হয় বছরে একবার তার চেক আপ করাও থাকে। আর কিডনির রোগ যদি থাকেই, তাহলে সেটা ডাক্তারের পরামর্শ হলে 6 মাস পরে একটা বা 1 মাস পরে এটা করে দিলেন। আর আপনি নিজের জন্য, নিজের সুবিধার জন্য আপনি চেক আপ করে নেওয়া উচিত। বাচ্চাদের, আপনি তো শিশু, আপনি জানেন বাচ্চাদেরও কিন্তু অনেক সময় উপসর্গ থাকে, এবং ছোটোবেলার থেকেই যে রোগগুলি থাকে, যেমন কনজেনিটাল যদি কিডনি একটা অ্যাবসেন্ট থাকতে পারে, অথবা জন্মগত রাস্তা ব্লক থাকতে পারে, অথবা এই যে হেমাচুরিয়া থাকতে পারে, সেই যে জিনিসগুলি সেগুলো তো ছোটোবেলায় ধরা পড়ে, এবং ধরা পড়ার পরেই তো আপনি বড় হতে। আর একটা জিনিস পলিসিস্টিক কিডনির জন্য অ্যাডাল্টের যেটা, সেটা তো থাকে, সেটা সেকেন্ড থার্ড দিকেতে এটার আমরা ধরতে পারি, অর্থাৎ আলট্রাসোনোগ্রাম করলেন, দেখলেন যে সিস্টটা পলিসিস্টিক। কিন্তু সিস্ট কিন্তু 1-2টা সিস্ট কিন্তু কোনো অসুবিধা নেই, এটা জন্মগত থাকতে। সিস্ট কি, ভিতরে পানি, চারদিকে পর্দা। সো 1-2টা সিস্ট, ইট ইজ নট, এটা ক্যান্সারও না। দর্শকদের জন্য বলি, স্যার আমার কিডনিতে সিস্ট একটা, সে মনে করলো যে কী হয়ে গেলো, টিউমার হলো না ক্যান্সার, তা না। যদি অসংখ্য সিস্ট থাকে, যে সিস্ট থাকার ফলে তার 2টা কিডনি ফাংশন করতে পারছে না, সেই ক্ষেত্রে প্রবলেম করে। সেটা আবার কি হয়, সেটা যেন আমরা তো অটোজোমাল ডমিনেন্ট টাইপ যেটা বলি, সেটা হলো সেকেন্ড থার্ড ডিকেট, অর্থাৎ 20-30 বছরে উপসর্গগুলি আসে। কীরকম, প্রেশার হয়, পেশাবের সাথে রক্ত যায়, অথবা প্রেশারে পাথর তৈরি হয়, অথবা ব্লাড প্রেশার বেশি হয়ে গেল, অথবা তার কিডনি ফেলিউর হচ্ছে,
তখন একটা জন্মগত থাকলে আরও জন্মগত রোগ থাকে, আপনি হয়তো জানবেন ভেরিয়েডিজম থাকে, লিভার সিস্ট থাকে, একটা থাকলে একটা জন্মগত থাকলে আরও জন্মগত রোগ থাকার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। এই প্রসঙ্গে স্যার বলি যে যাতে তাহলে একটা কিডনিতে দেখা যাচ্ছে যে একটা সিস্ট রয়েছে, তারা আলট্রাসোনোগ্রাফি করে দেখলো, তাহলে তাদেরকে রুটিনলি একটা চেকআপের মধ্যে থাকতে হবে, সেইটা একটু যদি বলতেন। যে আমি ঠিক মনে করি না, যেহেতু একটা দুইটা সিস্ট থাকলে এটা কোনো অসুবিধা করবে না। এখন অনেক সময় একটা সিস্ট অনেক বড় থাকে, ধরেন 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, তখন আমার অভিজ্ঞতাতে আমি একটা রুগীর সিস্ট ছিল, মানে যেটা সিম্পল সিস্ট, দ্যাট টার্নস ইন ম্যালিগনেস আমার এই ক্যারিয়ারের ভিতরে, আমার তো 71 ইয়ার্স ক্যারিয়ারের ভিতরে, কিন্তু ইউজুয়ালি সিম্পল সিস্টগুলি ওই ম্যালিগনেস হয়, যেগুলি হয় ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা কমপ্লেক্স সিস্ট থাকে, আমরা ধরতে পারি। সেই ক্ষেত্রে এই জন্য বড় সিস্ট হলে একটা সিটি স্ক্যান করে দেখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কিডনির যে ক্যান্সার, এই ক্যান্সার রেনাল সেল কার্সিনোমা, সেগুলি কিন্তু ছোট থাকে, এবং ওই কিডনির এখন তো কিডনির একটা পোর্শনের রোগ ফেলে দিলে বাকিটা থাকে। নেফ্রন স্পেয়ারিং, আমরা যেটা বলি যে মেটাস্টেসিস বা ছড়িয়ে পড়া খুব কম। সেই জন্য আপনি যদি ধরতে পারেন আগে, তাহলে ওইটা ফেলে দিলে বাস আমাদের ম্যালিগনেন্সি চলে গেল, না ছড়ানো পড়তো। আর ছড়িয়ে গেলে তখন একটু অসুবিধা, কিন্তু ইউজুয়ালি এটা একটা ভালো দিক রেনাল সেল কার্সিনোমা। সেই জন্য চেক আপ করে নেওয়া উচিত, এবং চেক আপ করে আপনি তো বছরে কেন একবার যদি চেক আপ করেন, তাহলে তো ধরতে পারবেন যে আপনার কিডনিতে কোনো চাপ আছে। এটা আমাদের অভ্যাসের মধ্যে হওয়া উচিত। আমরা ভবিষ্যতে অনেক কিছুর জন্য, বাড়ি গাড়ির জন্য টাকা রেখে দিই, কিন্তু নিজের এই যে একটা স্বাস্থ্যের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে দিলে পরবর্তীতে অনেক বিরাট খরচের কাছ থেকে আমরা তো সেইটাই বলি যে আমাদের বিশ্ব কিডনি দিবসে আমরা এই যে সচেতন, এই যে টেলিভিশনে যে কথা বলতেছি, কারণটা হলো আপনি নিজের কিডনির সম্বন্ধে, আমি শুধু কিডনির বলবো না, লিভার বলেন, যাই বলেন, ব্রেন বলেন, আপনি যদি আগে ধরতে পারেন, ইফ ইউ ডিটেক্ট আর্লি, ইফ ইউ ট্রিট ইট, তাহলে প্রিভেন্ট করতে পারবেন। আর না হলে এই কিডনি রোগ যদি আপনি লেট স্টেজে করেন, আমাদের কিছু করার থাকে না। আমরা সিম্পটোমেটিক এই যে প্রতিরোধ বা প্রিভেনশনের কথা ভেরি ইম্পর্টেন্ট। স্যার, আমরা বিরতির আগে আসলে বলছিলাম যে প্রিভেনশন বা প্রতিকার কি কি নিয়ম আগে থেকে মেনে চললে কিডনি যে বড় ধরনের ক্ষতি, তার থেকে আমরা বাঁচতে পারি, এটা যদি আমাদের দর্শকদের। খুবই সুন্দর প্রশ্ন, যে আপনি যদি আর্লি স্টেজে কিডনি রোগ ধরতে পারেন, ধরেন আমরা আলোচনা করব ডায়াবেটিস যদি থাকে, আপনি ডায়াবেটিস যদি কন্ট্রোল রাখেন, ব্লাড প্রেশার যদি কন্ট্রোল রাখেন, ইনফেকশন কন্ট্রোল রাখেন, করলে তাহলে আপনার প্রোগ্রেশন হবে না। এই প্রোগ্রেশন হয়তো একদমই হবে না সেটা না, কমিয়ে দিতে পারেন। অ্যারেস্ট করতে পারছি না এখন, উই আর ট্রাই। কিন্তু আপনি যদি ব্লাড প্রেশারটা কন্ট্রোল, সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি যে ব্লাড প্রেশার জানেন, 60 to 70% লোক জানেই না তার ব্লাড প্রেশার, বাট ইট ইজ সিম্পল। ব্লাড প্রেশার জানার পরে যে ডোজটা টার্গেট ব্লাড প্রেশার রাখতে হবে, সেটাও তারা 50 to 60% তারা রোগে ওষুধ ঠিক মতো খায় না। তাদের বক্তব্য ওষুধের দাম এবং নেগলিজেন্সি, আর হচ্ছে ভালো আছে সেজন্য খায় না, আর তার উপসর্গ থাকে না। সেই জন্য পাথর আছে, আপনার পাথরটা ধরতে পারে, আমরা বলে দিব যে যখন আছে তখন এটা ফালিয়ে দিতে হবে, কখন ফালাইতে হবে, কখন ফালাইতে হবে না। কাজে এটা সিম্পল ব্যাপার। আপনি প্রোটিন লিক করতেছে ইউরিনে, আপনি একটু ডাক্তারের পরামর্শ দেন, ডাক্তার বলে দিবে এটা কর। এটা হলে যে কিডনি ড্যামেজ হওয়ার পরে যে রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা আমি বলতেছি ট্রান্সপ্ল্যান্ট ডায়ালিসিস, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ধরেন 73, 74 বা 75, 6, তখন কিন্তু কিডনির কোনো চিকিৎসা ছিল না, হলে আমরা ধরে নিতাম এটা আর রুগীটা এক্সপায়ার করবে। কিন্তু এখন তো ডায়ালিসিস ট্রান্সপ্ল্যান্টের জন্য একটা 90% কিডনি ড্যামেজ হলো, সেটা সম্পূর্ণ ভালো করে আমরা কাজকর্ম করতে পারি, রিপ্লেসমেন্ট। বাট থিং ইজ দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ। 5 লাখ টাকা লাগবে আপনার 1 বছর ডায়ালিসিস করতে, 3 বছর 5 বছর সবার পক্ষে সম্ভব না। 80% রুগী, এন্ড স্টেজ রিনাল ফেল রুগী এই ট্রান্সপ্ল্যান্ট করতে পারে না। বাংলাদেশে কেন, বিদেশেও এটা ভেরি এক্সপেন্সিভ। সো আপনি যদি এটা ডিলে করেন, ধরেন আপনার 30 বছরে কিডনি রোগ হলো, আপনি ডিলে করে 70-80 বছর, এরপরে তো আর মানুষ খুব একটা 70, 80 বা 90 বছর বাঁচবেন, তখন তো এই ডায়ালিসিস খরচটা হবে না। কাজেই আমরা উদ্দেশ্য দর্শকদের যে আপনি নিজের কি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই যে কটা আলোচনা করলাম, এটা করতে আপনার 3000 টাকার বেশি লাগবে না। আমি ব্লাড প্রেশার তো এমনি মেডিসিন দেবো, আপনার ডায়াবেটিস আছে, ব্লাড সুগার ডিপস্টিক দিয়ে করা যায়, ব্লাড সুগার করলেন, ইউরিনটা টেস্ট করছে অ্যালবুমিন যাচ্ছে কিনা, একটা এক্সরে করলেন পাথর আছে কিনা, আল্ট্রাসোনোগ্রাম করলেন কনজিটাল কিছু আছে কিনা, এই তো কিডনির রোগ। আর পেশাবে প্রদাহ থাকলে ইউরিন টেস্ট করলেন। ইফ ইউ নো দিস থিংস, দ্যাটস অল ফর কিডনি ডিজিজ। এই কটা জিনিস জানতে আপনার
3 থেকে 4 হাজার টাকা বাংলাদেশ। আমরা ঘড়ি কিনি, মোবাইল কিনি, কিনে করলে আপনি সরকারি একবার হাসপাতালে জানতে এগুলো পারবেন অ্যাভেলেবল আছে, অত টাকাও লাগবে না। সরকারি yes. হাসপাতালে হলে 1000 খানের মধ্যে হয়তো হয়ে যাবে। ইউ আর রাইট। জি। জাস্ট আমি একটু বেশি বললাম, জি, জি। দর্শকরা জানি পরে বলবে যে থ্যাংক ইউ। একটু যদি আমি বলতেন, আপনি বারবার ওই প্রথম অংশে বলেছিলেন যে ওষুধের কথা। আমরা দেখে যাচ্ছি যে এখন দেখছি ব্যথা হলে যত ওষুধ খাচ্ছে আসলে ব্যথানাশক, সেটাতে একটা বড় অংশ আসলে কিডনির ড্যামেজ হয়। একটু যদি আমাদের দর্শক এই বিষয়টা আলাপ করেন, আর কি কি ওষুধ খেলে আসলে কিডনির ক্ষতি হতে পারে? আমি একটা প্রথম কথা হলো বেদনানাশক ওষুধ যেটা আছে, প্যারাসিটামল না, প্যারাসিটামল কিডনিতে ক্ষতি করে, একটি লিভারে ক্ষতি করে, প্যারাসিটামল আমরা বলি খেতে। এই যে বেদনা, নন স্টেরয়েড ইনফ্ল্যামেটরি ড্রাগস, যত ড্রাগ আছে, যতগুলো আছে, যত ফ্রেন্ডলি বলুক, এইটার কিছু এফেক্ট করে। এফেক্টটা কিছু না, এই যে কিডনির যে ক্যাপিলারি আছে, কিডনি ড্যামেজ হয় কি, কিডনির এই যে ফিল্টার, এই যে আমাদের দুইটার কিন্তু 1 মিলিয়ন ফিল্টার, ওই ছাকনির ভিতরে গন্ডগোল। ওই ছাকনির ভিতরে যদি প্রেশার বাড়িয়ে দেন তাহলে কিডনি ড্যামেজ হয়, প্রোটিন লিক হয়, ওইখানে গন্ডগোল। এই ড্রাগসগুলি কিন্তু ওই ছাকনিগুলির প্রেশার বাড়িয়ে দেয়, যেভাবে ওইটা মেকানিজম দরকার নেই, এই কিডনির ড্যামেজ করে, এবং তারা কিডনিটারে প্রেশার বাড়িয়ে কিডনির প্রোটিন লিক করায়, শরীর ফুলে যায় অনেক সময় এবং ড্যামেজ করে। এইটা পার্টিকুলারলি যারা কম্প্রোমাইজড, অর্থাৎ যাদের কিডনির রোগ আছে, যাদের হার্টের রোগ আছে, যাদের লিভারের রোগ আছে, সেই ক্ষেত্রে এটা আরও বেশি কাজ করে, এই ক্ষতিকারক। সেই ক্ষেত্রে যাদের কম্প্রোমাইজড আছে, আর যাদের বয়স বেশি, কারণ বয়সের সাথে সাথে কিডনির কার্যক্ষমতা কমে যায়। এখন আপনি 60 বছর, 50 বছর, 70 বছরে ব্যথার ওষুধ দেবেন, ওইটা একটা ইয়াং যদি 20-25 বছরে দেন, ওটা কোনো ক্ষতি নাও করতে পারে। তো ওই ক্ষেত্রে আপনি ওষুধ দেওয়ার সময় আরেকটা ইম্পর্টেন্ট, যেহেতু ওষুধের কথা বললেন, এখন কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স ইজ এ প্রবলেম। সেই প্রবলেমটা কেমন, আপনার যে নর্মাল যে অ্যান্টিবায়োটিক্স আমরা ইউজ করতেছি, এটা হলো আপনার ধরেন কুইনোলিন গ্রুপ বলেন, যা সেফালোস্পোরিন গ্রুপ বলেন, এটার 70% রেজিস্ট্যান্স। কেন? আপনি ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অর্থাৎ এই যে আমরা বলবো চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ অ্যান্টিবায়োটিক খাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার স্যার, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি দর্শক, যেমনটি আসলে শুনছিলেন, এখন কিডনির যে চিকিৎসা সেটা কিন্তু সহজলভ্য হয়ে গিয়েছে, কিন্তু আমরা যদি নিয়ম মেনে চলি, স্যার যেসব কথাগুলি বলছেন, প্রিভেনশনের দিকে যদি আসলে নজর দিই, পরবর্তী বিরাট ক্ষতি থেকে, বিরাট খরচের হাত থেকেও আমরা বাঁচতে পারবো। আমরা কিডনি রোগের যে নিয়মগুলো বললেন সেগুলো মেনে চলি, আমরা সকলে সুস্থ থাকি। এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।